ইরানের প্রেসিডেন্ট নির্বাচন পৌঁছেছে এক জটিল সমীকরণে, কারণ কোনো প্রার্থী এককভাবে 50% ভোট নিশ্চিত করতে পারেনি, যার ফলশ্রুতিতে প্রেসিডেন্ট পায়নি এখন পর্যন্ত ইরান। অর্থাৎ আগামী শুক্রবার দ্বিতীয় দফা ভোটের মাধ্যমে নিশ্চিত হবে কে আসলে হতে যাচ্ছেন ইব্রাহিম রাইসির উত্তরসূরি। আপনারা জানেন যে এই নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এর মধ্যে 3 জন প্রার্থী ছিলেন কট্টরপন্থী, এবং নির্বাচনের শেষ মুহূর্তে এসে 2 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং ওই 2 জন কট্টরপন্থী যে বাকি 3 জন প্রার্থী ছিলেন তাদেরকে সমর্থন দিয়ে যান, যার ফলশ্রুতিতে নির্বাচনের যে ভোটের হিসেবটি ছিল সেটি এক ধরনের ভাগাভাগি হয়ে গেছে। এই ভাগাভাগির ফলে নির্বাচনের সবচেয়ে বাজিমাত করেছেন তিনি হচ্ছেন সংস্কারবাদীপন্থী মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেছে যে 1,40,00,000 ভোট তার ঝুলিতেই পড়েছে, আর বাকি 95 লাখ ভোট পড়েছে যিনি হচ্ছেন কট্টরপন্থী হিসেবে পরিচিত এবং ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সমর্থন পুষ্ট বা আশীর্বাদ পুষ্ট সেই ব্যক্তিটি পেয়েছেন মাত্র 95 লাখ ভোট। এছাড়া ইরানের যিনি স্পিকার ছিলেন তিনিও এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি ভোট পেয়েছেন মাত্র 33 লাখ। সব মিলিয়ে ভোটের যে হিসাব তাতে কিন্তু দেখা গেছে যে কেউ আসলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি, যার ফলশ্রুতিতে ইরানের নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন যে তারা আগামী শুক্রবার এই যে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে থাকা 2 প্রার্থী অর্থাৎ সাইদ জালিলি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই নির্বাচনে যেমন প্রচার প্রচারণা শুরুতে চলেছিল, সেখানে কিন্তু কট্টরপন্থীদের ব্যাপকভাবে সমর্থন দেওয়া হয়েছিল এবং গণমাধ্যমে তাদের জয়ের ব্যাপারে এক ধরনের আভাস দেওয়া হয়েছিল, কিন্তু ইরানের সাধারণ মানুষ শেষ পর্যন্ত কিন্তু সংস্কারবাদী নেতাকেই বেশিরভাগ সমর্থন দিয়েছেন। কিন্তু আগামী শুক্রবার যে দ্বিতীয় দফার ভোট হবে সেখানে আসলে শেষ পর্যন্ত কি ফলাফল দাঁড়ায় সেটি কিন্তু একটি প্রশ্নের বিষয়। কারণ আপনারা জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা তিনি আসলে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তিনি কিন্তু কট্টরপন্থী ইসলামী সমর্থক। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যিনি কিন্তু তার আমলে এই কট্টরপন্থা অবলম্বনের কারণে মাশা আমিনিকে নিয়ে যে বিক্ষোভটি হয়েছিল সেটি দমনের জন্য কঠোরভাবে পদক্ষেপ নিয়েছিলেন এবং তিনি তার যে নিরাপত্তা বাহিনী এবং পুলিশ বাহিনী আছে তাদেরকে দিয়ে ব্যাপক দমন নিপীড়ন চালান। একই সাথে তখন কিন্তু বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চলে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে হত্যা করা হয়। শুধু তাই নয়, বিক্ষোভ দমনের পরে এই বিক্ষোভের সাথে যারা জড়িত তাদেরকেও খুঁজে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হয় এবং পুলিশি নির্যাতনেও কিন্তু মানুষের মৃত্যু হয়। অর্থাৎ এই নির্বাচনের এই বিষয়টি কিন্তু সামনে এসেছে, অর্থাৎ সাধারণ মানুষ সেই সময় কিন্তু ফুঁসে উঠেছিল এবং তারা কিন্তু ইরানের সরকারের বিরুদ্ধে তাদের মন্তব্য বা তাদের বক্তব্যগুলো নানা মাধ্যমে সামাজিক মাধ্যমে তুলে ধরেছে। বিশেষ করে ইরানের মানুষ আসলে যেই বদ্ধ জীবন বা আবদ্ধ জীবন সেটি আসলে তারা চায় না। বিশেষ করে নারীদের স্বাধীনতার বিষয়ে তারা অনেক বেশি সোচ্চার হয়ে উঠেছিল, কিন্তু সেটি আসলে দমন করেছিলেন ইব্রাহিম রাইসি। এটি কিন্তু খুব বেশি দিন আগের ঘটনা নয়, ইরানের মানুষ হয়তো সেই বিষয়টি ভুলে যায়নি, যার ফলশ্রুতিতে তারা ভোটের মাধ্যমে সেটি আসলে নিশ্চিত করেছে যে তারা আসলে কট্টরপন্থাকে হয়তো বা অবলম্বন করে না বা কট্টরপন্থাকে সে অবস্থায় সমর্থন করে না, যার ফলশ্রুতিতে তারা চেয়েছে যে এমন কোনো নেতা তাদের দেশে আসুক যিনি আসলে কিছুটা সংস্কারবাদী হবেন বা জনমানুষের এই কট্টরপন্থা অবলম্বনের যে নীতি ইরানের সর্বোচ্চ নেতা করে থাকেন সেটি থেকে আসলে সরে আসবে। এই দুজনের মধ্যে যেই আসলে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন না কেন, সেটি কিন্তু আসলে ইরানের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হবে না। কারণ আপনারা জানেন যে ইরানের পররাষ্ট্রনীতি বিশেষ করে পররাষ্ট্র থেকে অর্থনীতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব বিষয়ে আসলে মূল ভূমিকাটি পালন করে থাকেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে যে বিষয়টি সামনে আসছে সেটি হচ্ছে যে পেজেশকিয়ানের ক্ষেত্রে তিনি আসলে পশ্চিমাদের সাথে হয়তো বা সম্পর্কটাকে আরও বেশি জোরালো করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন, যেমনটি আসলে রেখেছিলেন রাইসির আগে রুহানির সরকার। তারা কিন্তু ইরানের পরমাণু চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রের সাথে এবং ইরানের পরমাণু কার্যক্রমকে সীমিত করে পশ্চিমাদের সাথে কিভাবে সম্পর্কটাকে আরও বেশি জোরালো করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিয়েছিলেন। ইরানের মানুষও হয়তো আসলে বিষয়টি এমন চায় যে তারা আসলে দীর্ঘদিন ধরে যেভাবে একটি অবরুদ্ধ জীবনযাপন করছে, অর্থাৎ বিশ্ব থেকে এক ধরনের বিচ্যুত হয়ে আছে এবং মার্কিন অবরোধের কারণে তাদের অর্থনীতি একরকম ধসের মুখে পড়ে গেছে, সেখানে কর্মহীন মানুষের সংখ্যাও দিন দিন বাড়ছে। মানুষ আসলে দিন শেষে ভালো থাকতে চায়, অর্থাৎ অর্থনৈতিকভাবে ভালো থাকতে চায়, কর্মসংস্থান তৈরি হোক বেশি বেশি সেটি আসলে চায়, যেটি আসলে ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবরোধ থাকার কারণে সেই বিষয়টি সম্ভব হয়ে ওঠেনি।
মজার বিষয় হচ্ছে এই নির্বাচনে ভোট পড়েছে মাত্র 40%, যেটি আসলে 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সবচেয়ে কম ভোটার উপস্থিতি। এর আগের নির্বাচনেও কিন্তু ভোট পড়েছিল প্রায় 48%। অথচ নির্বাচনের আগে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মানুষের কাছে খুব বেশি আকুতি জানিয়েছিলেন যে তারা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন, এবং শেষ পর্যন্ত তার কথা কিন্তু আসলে মানুষ ওইভাবে আমলে নেয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু ভোটার উপস্থিতি অনেক কম দেখা গেছে। তবে একটি বিষয় যেটি হচ্ছে যে এই নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে তাতে কিন্তু নারী ভোটার উপস্থিতি দারুণভাবে দেখা গেছে। ওই যে কথাটি বললাম আগে যে মাশা আমিনিকে কেন্দ্র করে যে বিক্ষোভ হয়েছিল ইরানে, সেটি কিন্তু ইরানের মানুষ এখনো ভুলে যায়নি। নারী স্বাধীনতার বিষয়ে ইরানের নারীরা এখন অনেক বেশি সোচ্চার, যার ফলশ্রুতিতে তারা যে নতুন সরকার আসবে তারা চাইবে যে তারা যেন নারীদের প্রতি একটু সহনশীল হয় বা সহানুভূতিশীল হয়, এবং যে কট্টরপন্থী নীতি অবলম্বন করে ইরান সরকার সেটি থেকে যেন তারা কিছুটা সরে আসে। শেষ পর্যন্ত আসলে ইরানের প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটি জানতে হলে অবশ্যই আমাদের আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দ্বিতীয় দফা ভোটের মাধ্যমে সেটি আসলে নিশ্চিত হওয়া যাবে। তখনই আসলে যেহেতু দুজন প্রার্থী, নিশ্চয়ই কেউ একজন 50%-এর বেশি ভোট নিশ্চিত করবেন এবং প্রেসিডেন্ট হবেন। সেক্ষেত্রে পেজেশকিয়ানকে ছাপিয়ে যদি জালিলি নির্বাচিত হয়ে যায় তাও কিন্তু অবাক হওয়ার থাকবে না, কারণ এই পেজেশকিয়ান কিন্তু এবারের ভোটে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তার মানে এটি নিশ্চিত নয় যে দ্বিতীয় দফা ভোটে তিনি কিন্তু আবার বেশি ভোট পাবেন বা তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবেন, তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই।